Bangladesh is confronting a new wave of anger. Stories from Bangladesh. There was a protest there yesterday in the capital Dhaka. Perhaps protest is not the right word. The participants called it a bulldozer procession. জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন যে ক্ষমতায় টিকে থাকতে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করছে? এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখা, এগুলো তারই পার্ট। আর এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই গত 20 জানুয়ারি আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ঢাকায় আসেন। এই ষড়যন্ত্র করতেই 21 জানুয়ারি মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়ে এমন দুজন ব্যক্তির সঙ্গে গোপন মিটিং করেন যারা সরাসরি আমেরিকার কুখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, মিয়া ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 29 জানুয়ারি জর্জ সোরোজের পুত্র ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলেক্সা সোরাস সম্প্রতি বাংলাদেশে এসে ইউনূসের সঙ্গে গোপন মিটিং করেন এবং এই মিটিং এর পরে 31 জানুয়ারি রাতে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ একজন মহিলা উপদেষ্টা বাংলাদেশের 7টি ইসলামী সংগঠনের সঙ্গে গোপন মিটিং করেছেন এবং এদের সঙ্গে গোপন মিটিং করার পরেই ফেব্রুয়ারি 3 তারিখে এই 7 দলের জোট ইসলামিক রেভলিউশন আর্মি নামে একটা গুপ্ত সংগঠন গঠন করেছে, যারা ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য পুরো দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেবে, তাদের কর্মীদেরকে ধমকাবে এবং ভীত সন্ত্রস্ত করবে। আর এই কাজে ইসলামিক রেভলিউশন আর্মিকে অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের আইএসআই এবং পুরো দাঙ্গা হাঙ্গামার খরচ যোগাবে আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আই রিপিট, জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এই পুরো পরিকল্পনা করা হয়েছে যাতে মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতায় রাখা যায়। এখন যদি জানতে চান কিভাবে এই ষড়যন্ত্র হচ্ছে, কোন পরিকল্পনায় তারা সামনে এগোচ্ছে, তো চলুন সবটা একটু গভীরে গিয়ে যুক্তি তথ্য দিয়ে জানি। দেখুন, আমরা সকলেই জানি যে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশনের অর্থ সাহায্যে আমেরিকার ডোনাল্ড লু এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আমেরিকা তার পুতুল ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। আর তারপর মিয়া ইউনূস আমেরিকার কথা মতো বাংলাদেশে চূড়ান্ত ভারত বিরোধিতা শুরু করে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চূড়ান্ত ভারত বিরোধিতা করে বাংলাদেশে কিন্তু মিয়া ইউনূসের ভালোই কাটছিল। কিন্তু নভেম্বরে যখন আমেরিকার ভোটের রেজাল্ট বেরোলো এবং ইউনূসের প্রভু বাইডেন সরকারের পতন হলো, মানে কমলা হ্যারিস হেরে গেল, তখনই ইউনূস বুঝতে পারলো যে তার সময়ও কিন্তু ঘনিয়ে এসেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মিয়া ইউনূস ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কেন? কারণ ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হন তখন তিনি ঘোষণা করেন যে ক্লিনটন ফাউন্ডেশন এবং এর সঙ্গে যুক্ত সমস্ত ডেভেলপমেন্ট ফান্ডগুলোর বিরুদ্ধে তিনি FBI তদন্ত করবেন। এখন আমরা সবাই জানি যে ক্লিনটন ফাউন্ডেশন হলো বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের প্রতিষ্ঠিত একটা সংগঠন। আবার বারাক ওবামা এবং জো বাইডেনও এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আর এই ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে ফান্ড করেই বিভিন্ন দেশের সরকারকে পরিবর্তনের চেষ্টা করা হয় যাতে ছোট ছোট দেশে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশের হাসিনা সরকার পতনও কিন্তু এই ফান্ডের টাকাতেই হয়েছে, আপনারা জানেন। এখন ট্রাম্পের এই ঘোষণার পরে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস, চরম চাপে পড়ে যায়। কারণ বাংলাদেশের হাসিনা সরকারের পতন ওই ক্লিনটন ফাউন্ডেশনের টাকায় হয়েছে। আর মিয়া ইউনূস হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ হিসাবে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা পদে বসে রয়েছেন। অতএব ট্রাম্পের ঘোষণার পরেই মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছে যে তার সরকার টিকে থাকার সময় কিন্তু ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে মিয়া ইউনূস চাপে পড়ে তার পুরনো আন্তর্জাতিক মদতদাতাদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই শক্তিগুলো কারা? আপনারা জানেন যে এই শক্তিগুলো হলো ক্লিনটন ফাউন্ডেশন, জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং অবশ্যই ভারতের চিরশত্রু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। পরিকল্পনা মোতাবেক তিনি পাকিস্তানের ISI এর সঙ্গে যোগাযোগ করলে গত 20 জানুয়ারি 2025 পাকিস্তানের ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং তার সঙ্গে পাকিস্তানের ISI এর 2 উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার আলম আওয়ান এবং ব্রিগেডিয়ার উসমান তিফ বাংলাদেশ সফরে আসেন। আগেই বলেছি, আসিম মালিকের বাংলাদেশ সফর কোনো আকস্মিক বা অস্বাভাবিক ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ। এর পেছনে কিন্তু দুটি প্রধান কারণ রয়েছে। এক হলো লোক দেখানো কারণ। ভারতকে চাপে রাখার জন্য ISI বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে। এই কারণে এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং 2025 সালের
ফেব্রুয়ারিতে বাংলাদেশের নৌবাহিনী করাচিতে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে আমন এক্সারসাইজ নামে একটা যৌথ নৌ মহড়ায় অংশ নেবে। আর দ্বিতীয় কারণ, যেটা আসল কারণ, সেটা হলো ভারতের মনোযোগটাকে পাকিস্তান সীমান্ত থেকে সরিয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা আর যুদ্ধ জিগির তুলে বাংলাদেশে ইউনূসের জনপ্রিয়তাটাকে বৃদ্ধি করা। আর এজন্যই আইএসআই বাংলাদেশে তাদের পুরনো যে স্লিপার সেল তাদেরকে অ্যাক্টিভ করতে শুরু করেছে। এই স্লিপার সেলের কথা আমি আগেই বলেছি যে এই স্লিপার সেলে রয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন যেটাকে RSO বলে সংক্ষেপে, রয়েছে আরাকান রোহিঙ্গা আর্মি ARA এবং অবশ্যই ইসলামী মহজ নামে একটা জঙ্গি সংগঠন। এই 4টি জঙ্গি সংগঠনকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যাই হোক, আইএসআই এর কাছ থেকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে মোহাম্মদ ইউনূস 21শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ড যাত্রা করেন। তিনি 21 থেকে 24শে জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। কিন্তু এই সফরের সময় মিয়া ইউনূস দুজন ব্যক্তির সঙ্গে কিন্তু গোপন বৈঠক করেন। আর এনারা হলেন ক্রিস্টিন লাগার্দ এবং আনোয়ার ইব্রাহিম, যাদের দুজনেই কিন্তু মোহাম্মদ ইউনূসের পূর্ব পরিচিত এবং ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সোরোজের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ক্রিস্টিন লাগার্দ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে জর্জ সোরোজের সাথে বিভিন্ন অর্থনৈতিক ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করেছেন। আর আনোয়ার ইব্রাহিম ক্লিন্টন ফাউন্ডেশনের গ্লোবাল ইনিশিয়েটিভের বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। আর আগেই বলেছি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ হিসাবে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ সহায়তা ছিল। অতএব সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র লোক দেখানো ছিল। আসলে মিয়া ইউনূস আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরোজের কাছ থেকে কি পরিমাণ অর্থ পাবে আর তার বদলে তার কোন কোন কোম্পানিকে বাংলাদেশে কিভাবে সুবিধা পাইয়ে দেবে তার আলোচনা করতেই কিন্তু সুইজারল্যান্ডে গেছিল। এবং গোপন বৈঠক শেষে 25শে জানুয়ারি 2025 তারিখে এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে সুইজারল্যান্ডের স্থানীয় সময় 24শে জানুয়ারি রাত 9:50 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন এবং 25শে জানুয়ারি বিকেল 5:07 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, মানে বাংলাদেশে ফিরে আসেন। ফেরার 4 দিন পরে অর্থাৎ 29শে জানুয়ারি 2025 জর্জ সোরোজের পুত্র এবং ওপেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্সা সোরোজ বাংলাদেশে আসেন এবং ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করেন। জর্জ সোরোজের পুত্র অ্যালেক্সা এই বৈঠকে ইউনূসকে প্রস্তাব দেন যে 4টি সংগঠন, এক হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, 3 আরাকান রোহিঙ্গা আর্মি এবং 4 ইসলামী মহজ, এই 4টি সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দেন। এবং তিনি এও বলেন যে শুধু রোহিঙ্গা সংগঠনগুলোকে একত্রিত করাই যথেষ্ট নয়, যেমন আনসার উল্লাহ বাংলা টিম, হিফাজতে ইসলাম এবং হিজবুত তাহরির, এই 3টে ইসলামী সংগঠনকে যুক্ত করে ইসলামিক রেভলিউশন আর্মিও কিন্তু গঠন করতে হবে। অ্যালেক্স সোরোজের সফরের পর বাংলাদেশের এই 4টি প্রধান রোহিঙ্গা সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করা হয় এবং ধীরে ধীরে বাংলাদেশের সংগঠনগুলো মানে হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এবং আনসারুল বাংলা টিম এর সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে ইসলামিক রেভলিউশন আর্মি গঠন হবে এবং তার কাজ শুরু করবে। অতএব ইসলামিক রেভলিউশন আর্মি যখন পুরোপুরি সক্রিয় হবে তখন এটি প্রধান 2টি উদ্দেশ্যে কাজ করবে। এক, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটা পরিচালিত হবে এবং ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশন এবং জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে এই আর্মির জন্য আর্থিক সহায়তা গ্রহণ করবে। এবং 2, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই সংগঠনটিকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এবং 3, আপাতত হেফাজতে ইসলাম, আনসার উল বাংলা টিম এবং হিজবুত তাহরির, এই 3টি সংগঠন ইউনূসের নেতৃত্বে নতুন রাজনৈতিক যে দল গঠিত হবে সেই দলের বুথ পর্যায়ে সংগঠন তৈরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করবে। আর এই কাজে অর্থ সাহায্য করবে জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আর 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে যে রোহিঙ্গা সংগঠনটি যাকে ট্রেনিং দেবে পাকিস্তানের আইএসআই, তাদের প্রাথমিক কাজ হলো বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয় ভীতি তৈরি করা। তবে তার মূল কাজ হবে যদি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী বাংলাদেশে কোনো রেজিম চেঞ্জ অপারেশন করতে চায়, তবে ইসলামিক
রেভলিউশন আর্মি বাংলাদেশে ব্যাপক অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টি করবে। সোজা কথায় হাসিনার সঙ্গে যা হয়েছিল মিয়া ইউনূস নিজের সঙ্গে সেটা আর হতে দিতে চায় না। আর এজন্যই এই ইসলামিক রেভলিউশন আর্মিকে মিয়া ইউনূস এখন থেকেই প্রস্তুত করে রাখছে। আশা করি ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য ঠিক কি কি ষড়যন্ত্র হচ্ছে আমার এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পেরেছেন। আর নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে কেন জর্জ সোরস ইউনূসের পেছনে এত পরিমাণ টাকা খরচ করছে। এখন কথা হলো, এই এত কিছু যখন আমি জানি তখন দিল্লি জানে না, এটা তো আর হতে পারে না। অতএব ভারত সব জানে, ভারত সমস্ত দিকে নজরও রাখছে। এখন ভারত এর পাল্টা কি স্ট্র্যাটেজি নিয়েছে সে বিষয়ে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে প্রকাশ্যে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি যে মিয়া ইউনূসের ওই সমস্ত স্বপ্ন সফল হবে না, হতে দেওয়া হবে না। বরং মিয়া ইউনূস ঠিক করে রাখুন কোন পথে পালাবে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।